যে এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নাই, এই সরকারের এটি অবৈধ, তাদের বিচারের এখতিয়ার নাই, তাদের কোন রকমের লিগ্যালিটি নাই এই ট্রাইব্যুনাল কন্ডাক্ট করার বা ওপেন করার। এই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু যখন হবে, ভবিষ্যতে তারও ফাঁসি হয়ে যেতে পারে। এই আদালত যে বসেছে সেটার প্রুফ কোথায়? হিয়ারিং কে করেছে? সেই হিয়ারিং এ কি বলা রয়েছে? সেই নথিপত্রগুলো কোথায়? সেই প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সে পদত্যাগ পত্র কোথায়? তো প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই না। তারপরে ফুল কোর্ট হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি যে সেনাবাহিনীর যেই শেল্টার, সেই শেল্টারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান 17 নাম্বার এবং 18 নাম্বার হচ্ছে এম ইনায়েতুর রহিম, তারা দুইজনই ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন। এটা আইএসপিআর যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টের 17 এবং 18 নাম্বার দুজন ব্যক্তি হচ্ছে এই দুই বিচারপতি। আমি জানি না আপিলেট ডিভিশনের আর বাকি বিচারপতিরা কোথায় ছিলেন, কিন্তু ফুল কোর্ট হিয়ারিং কি ক্যান্টনমেন্ট থেকে হয়? আচ্ছা, আমি ধরে নিলাম হয়, আমি ধরে নিলাম জুম মিটিং এর মাধ্যমে হয়েছে, আমি ধরে নিলাম আদালত অনলাইনে হয়েছে। আচ্ছা, সেটার প্রুফ কোথায়? আপনাকে তো এগুলোর প্রত্যেকটা আমাকে দেখাতে হবে। পরবর্তী সময়ে একজন সিনিয়র লয়ার মিস্টার মহসিন রশিদ তিনি এই নথিপত্রগুলোকে তলব করেন। আদালত আজ পর্যন্ত সেটি দেখাতে পারেনি। অর্থাৎ ভাই আপনাকে আরেকটা জিনিস ধরিয়ে দিতে চাই যে দেখেন, এই যে দৈনিক মানব জমিনের যে সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছেন, রাষ্ট্রপতি বলেছেন যে না, আমার কাছে হচ্ছে কোনো পদত্যাগ পত্র নেই। জি, এক্স্যাক্টলি তিনি এটা বলেছেন। এবং বড় ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী হারসেলফ তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি তো কোনো পদত্যাগ করিনি, আমি তো কোনো পদত্যাগ পত্রে স্বাক্ষর করিনি। ফলে আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে এই যে একটা উপায় ছিল 106 অনুচ্ছেদের বদৌলতে আদালতকে একেবারে সঠিকভাবে এটা আনা, সেটা করেনি। তাহলে প্রথমেই যেটা হয়েছে যে একটি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে আইন মন্ত্রণালয় যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল, কিভাবে দিল? অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ পেল? অ্যাটর্নি জেনারেল তো ছিল এম আমিন উদ্দিন সাহেব। এই এম আমিন উদ্দিন সাহেবের জায়গাতে এই যে এখন যে লোকটি এসেছে আসাদুজ্জামান, তিনি কিভাবে এলেন? তার প্রক্রিয়াটা কি ছিল? তার মানে অবৈধভাবে মিথ্যার আশ্রয় নিয়ে একটি সরকার গঠিত হয়েছে। এবং সেই কারণেই এটিকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি। আচ্ছা, এখন এই অবৈধ দখলদার বাহিনী, তাদের কি কোনো এখতিয়ার রয়েছে যে কোনো আদালত পরিচালনা করার, কোনো আইনকে অ্যামেন্ড করার? এই 1973 সালের আইনকে অ্যামেন্ড করা হয়েছে 4 বার। এই অ্যামেন্ডের পাওয়ার একমাত্র পার্লামেন্টের রয়েছে, কোনো গেজেট নোটিফিকেশন দিয়ে এটার হবে না, এটি স্পেশাল অ্যাক্ট। এই যে ট্রাইব্যুনাল যেটি নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটিকে আমরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলেছি, এটিকে একটি অবৈধ ট্রাইব্যুনাল বলেছি, এবং একই সাথে বলেছি যে এটি কখনোই ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি। দর্শক প্রথমেই এটা নিয়ে প্রশ্ন করে, দর্শক বলতে হচ্ছে অনেক মানুষ আসলে পার্টিকুলারলি প্রশ্ন করে যে এই ট্রাইব্যুনালটা আপনাদের মাধ্যমে ক্রিয়েট করা, আপনারা নিজেরা ক্রিয়েট করা ট্রাইব্যুনালটাই আপনারা নিজেরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কেন বলছেন? তারপরে এই ট্রাইব্যুনালের আইন আপনাদের তৈরি করা, তাহলে আপনারা কেন বলছেন যে এই ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল? এই প্রশ্নগুলোর উত্তর শুনলে একটা সময় বিস্মিত হতাম, এখন আর বিস্মিত হই না। কেন বিস্মিত হই না? আমি এমন একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত, যেই বাংলাদেশে আমরা 2 দিন আগে দেখতে পেয়েছি যে একটি 20 বছরের এক তরুণ, সে পুলিশের সামনে গিয়ে বলছে যে আমার অপরাধ কি এইটা আমারে বুঝাইয়া বলেন, আমি খালি 32 নাম্বারটা মাটিতে গুড়া দিতে চাইছি, এখানে আমার অপরাধটা কোন জায়গাতে? একটি বাড়ি ভাঙার জন্য আবেদন করছে এবং একটি বাড়ি ভেঙে দেওয়ার জন্য গুড়িয়ে দেওয়াটা একটা ছেলে অপরাধ মনে করছে না। এরকম একটা বাংলাদেশে এটা প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে এই আইন, এই ট্রাইব্যুনাল আপনিই তৈরি করেছেন, তাহলে সমস্যা কোথায়? আমার মনে হয় যে যারা এই প্রশ্নটা করে শুরুতে তাদের উত্তরটা দেওয়ার পরে আমি আপনার এই আইনি প্রশ্ন উত্তরে যাব। জি, নিশ্চয়ই। এই ট্রাইব্যুনালটাকে একটা ট্রাইব্যুনাল, যে কোনো ট্রাইব্যুনাল কেন সঠিক থেকে বেঠিকে রূপান্তরিত হতে পারে? এটি ন্যায় বিচারের জায়গা থেকে অন্যায় বিচারের জায়গাতে রূপান্তরিত হতে পারে।
দেখুন, একটা যে কোনো ট্রাইব্যুনাল, যে কোনো বিচার ব্যবস্থা, যখন আপনি ইকুয়ালিটি অফ আর্মস এই যে থিওরি, এটির কোনো প্রয়োগ করবেন না। অর্থাৎ একটা বিচার ব্যবস্থাতে আপনার প্রথম প্রিন্সিপাল হচ্ছে যে আপনি যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং যে অভিযোগ এনেছে, উভয় পক্ষকে আইনিভাবে সমানভাবে আপনি ইকুইপড করবেন। দুই পক্ষকে আপনি সমান সুযোগ দিবেন আইনের মধ্যে যা আছে। আপনি যেই আইনে বিচার হওয়া উচিত সেই আইনে বিচার করবেন। আইনের যেই প্রসেস আছে সেগুলোকে আপনি ফলো করবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ট্রিটির সিগনেটরি রাষ্ট্র হন, সেগুলো আপনাকে ফলো করতে হবে। দেশের বিদ্যমান যে আইনি ব্যবস্থা আছে সেই প্রিন্সিপালকে আপনার ফলো করতে হবে। আপনি ওই আইনি ব্যবস্থাকে পলিটিসাইজড করবেন না। আপনি সেই আইনি ব্যবস্থাটাকে আপনার সুবিধা মতো ব্যবহার করবেন না। এই ট্রাইব্যুনালটা নিজের যতগুলো আমি কথা বললাম তার প্রত্যেকটারই ব্যত্যয় ঘটানো হয়েছে। ফলে যেই ট্রাইব্যুনালটা একটা সময় ন্যায় বিচারের পূরক ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি চিহ্ন ছিল, সেই বিচারকে আপনি ক্রমান্বয়ে আপনার মতো করে ব্যবহার করে সমস্ত লিগাল নর্মস, সমস্ত লিগাল যে কনসেপ্ট, সেগুলোর বাইরে নিয়ে যখন আপনি গিয়েছেন, তখনই সেটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পরিণত হয়েছে। ফলে যে মানুষগুলো বলছে যে এই ট্রাইব্যুনালটা আপনারা তৈরি করেছিলেন, এই আইন আপনাদের তৈরি করা, আপনারা আজকে কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছেন, তাদের জন্য হচ্ছে এই উত্তর। তারা আবার প্রশ্ন করবে যে আমরা কি আইনের ব্যত্যয় করেছে বা এই ট্রাইব্যুনাল কি আইনের ব্যত্যয় করেছে যেটা কারণে বলছেন। এই উত্তর দিতে গিয়েই আপনার প্রশ্নের উত্তর একসাথে আমি উত্তরগুলো দিব। প্রথম ব্যাপার হচ্ছে 1973 সালের আইন যেটি আছে। আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালটা একটি স্বতন্ত্র আইনের মধ্যে চলে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ট্রাইব্যুনালটার একটি নিজস্ব রুলস এন্ড রেগুলেশন আছে। এটি বাংলাদেশের অন্যান্য যেই বিচারের আইন আছে তার থেকে বেশ কিছুটা আলাদা, বিশেষ করে এভিডেন্সের ক্ষেত্রে, রুলস এন্ড প্রসিডিউরের ক্ষেত্রে এবং এর কর্ম যে পরিধি সেটির ক্ষেত্রেও এটির নেচার হচ্ছে আন্তর্জাতিক যেসব রেকগনাইজড অপরাধ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ বলে পরিচিত, সেগুলোর বিচার করতে পারে। এমনকি যে এই আইনের ক্ষেত্রে যে আলাদা রুলস এন্ড প্রসিডিউরটা তৈরি করা হয়েছে সেগুলো আপনার অন্যান্য আইনের থেকে বেশ আলাদা। কিন্তু তার মানে এই নয় যে আইন আলাদা, রুলস আলাদা। এটার মানে এই যে এই আদালতকে আপনি আপনার নিজের মতো করে আইন ভেঙে ব্যবহার করবেন। এই আইনটা যখন বানানো হয় তখন এই আইনের একটা টাইম ফ্রেম পরিষ্কার ভাবে দেওয়া রয়েছে। আমি কেন এত স্ক্র্যাচ থেকে টানছি জানেন? এই কারণে টানছি যে এই ট্রাইব্যুনালের সমস্যা কোথায়, আইন কিভাবে হয়েছে, সংশোধনী কিভাবে হয়েছে, এগুলো বুঝতে না পারলে একজন দর্শক, একজন লেম্যান যিনি আইনের ছাত্র নন বা ছাত্রী নন, তিনি এই ট্রাইব্যুনালটাকে কেন আমরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি, কি হয়েছে না হয়েছে এগুলো ধরতেই পারবে না। আচ্ছা, এই কারণে এই ট্রাইব্যুনালের একটা স্পেশাল, যেটা বলেছি রিট পিটিশন দাখিলের পরে এটা বলা হয়েছিল যে এই ট্রাইব্যুনালে কেন এই আইনটা ভ্যালিড এবং কেন আইনটা চলবে। তাহলে এতটুকু পর্যন্ত আপনাকে ক্লিয়ার করতে পারলাম যে এই ট্রাইব্যুনালটা প্রথম সংশোধনীর মাধ্যমে আইন হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আপনাকে বলেছি মাত্র, সেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে সেটির বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অন্য কোনো কারণে নয়। তৎকালীন সময়ে যে আটক পাকিস্তানি অফিসাররা ছিল ভারতের কারাগারে এবং বাংলাদেশে যে অপরাধীদের যে সহযোগী ছিল, যারাই আন্তর্জাতিক অপরাধ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা দালাল আইনের বিচারটা কি ছিল? দালাল আইনটা ছিল একটা ডোমেস্টিক বিচার, ডোমেস্টিক আইনে হয়েছে, কিন্তু দালাল আইন ছাপিয়েও এমন কিছু অপরাধ রয়েছে যেগুলো আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে সূচিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। সেই সবের বিচার আলাদা করে ওই আইনে হয়েছে। যেমন আমরা নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাইদি, গোলাম আজম, এদের অপরাধগুলো তখন আমরা দেখেছি সেগুলো। একইভাবে পাকিস্তানের যে অপরাধীরা রয়েছে, টিক্কা খান, ইয়া, এদেরকেও তখন এই 195 জন যে সূচিত করা হয়েছিল তাদের বিচারও এই ট্রাইব্যুনালে হওয়ার কথা ছিল।
যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জনগণের বিপুল ম্যান্ডেট কিন্তু ছিল এই বিচার করবে, এটার কারণে 2010 সালে এই বিচার ব্যবস্থা শুরু হয়। তাহলে প্রথম আলোচনাতেই যেই আইন আপনার শুধুমাত্র নির্দিষ্ট করা রয়েছে 71-এর অপরাধের বিচার করবার জন্য, সেই আইনে আপনি অন্য কাউকে অন্য কোনো অপরাধকে টেনে এনে রাবারের মতো এনে এটাকে মানবতা বিরোধী অপরাধ, এটাকে গণহত্যা, এটাকে শান্তির বিরুদ্ধে অপরাধ, এটাকে অ্যাগ্রেশন ইত্যাদি নাম দিয়ে আপনি বিচার করতে পারবেন না। ধন্যবাদ। এবং এই কারণে প্রদীপ দা, আমরা বারবারই বলেছি যে এটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। যেই বিচার এখানে হয় না সেই বিচারকে আপনি এখানে করেছেন। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে দর্শকও খুবই চমৎকার করে বুঝতে পেরেছে। আসলে আমাদের মতো, আমি যেটা বলবো, যারা সাধারণ দর্শক, যারা হচ্ছে যে লয়ের ছাত্র না, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা আসলে খুবই কঠিন। সেই জায়গা থেকে বলবো যে আপনি চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে দাঁড় করিয়েছেন। আমি এর সাথে আপনাকে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আমরা জানি যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটা একটা দখলদার সরকার। তারা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে তারা দেশটা দখল করেছে এবং এর কনসেপ্ট কিন্তু সংবিধানে নেই। পাশাপাশি তারা যেটা করেছে, বৈধতা দেওয়ার জন্য ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে, মানে বিচারপতিদের ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে। যেহেতু এই সরকারের সরাসরি কর্মবিধান বা কর্মপন্থা নির্ধারণ নেই, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার, যার কাজ হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের মতো দৈনন্দিন কাজ করা। বাট আমরা যেটা দেখছি, এই সরকার গত 16 মাসে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিচ্ছে এবং নীতি পরিবর্তন করছে। তারই সূত্র ধরে আমরা দেখেছি গত 16 মাসে এই সরকার এই ট্রাইব্যুনালকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের উপযোগী করার জন্য 4 বার করে আইন পরিবর্তন করেছে। আপনার কি মনে হয় না যে এই যে 4 বার আইন পরিবর্তন করেছে, সেই আইন পরিবর্তন কি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে প্রকৃত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই আইনকে লঙ্ঘন করে জোরপূর্বক এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা আওয়ামী লীগ এবং 14 দলের নেতা কর্মীদেরকে জুডিশিয়াল কিলিং এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আপনি কি মনে করেন? একেবারেই তাই। ইনফ্যাক্ট এই ট্রাইব্যুনালকে কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলা হয়, সেটার যে বাকি অংশটা ছিল, বাকি যে কথাগুলো আমি বলতাম আপনাকে, আপনি বরঞ্চ সেই প্রশ্নের মাধ্যমে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। প্রথম, ইংরেজিতে একটি শব্দ আছে জুরিসডিকশন, বাংলাতে যেটিকে বলা হয় এখতিয়ার। আর একটু খাঁটি বাংলাতে বললে আপনাকে আমি বলবো হচ্ছে চৌহদ্দি। একটি আইনের বা একটি সরকারের চৌহদ্দি আমাকে প্রথমে বিবেচনা করতে হবে। এই বিবেচনা করবার জন্য আমাকে তার লিগ্যালিটিটা খুঁজতে হবে। চলুন আমরা একটু লিগ্যালিটিটা একটু খুঁজতে যাই। বর্তমানে যে ইউনূসের যে অবৈধ দখলদার বাহিনী এই বাংলাদেশকে দখল করে আছে, তাকে আমি কেন প্রতি ঘটনাতে, প্রতি টকশোতে গিয়ে দখলদার বাহিনী বলছি? কেন বলছি অবৈধ? এই কারণে অবৈধ বলছি যে বাংলাদেশের যেই সংবিধানটা রয়েছে, এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধানের, আমাকে এই বাংলাদেশের কোনো মানুষ এই সংবিধানে দেখাতে পারবে না যে সংবিধানের কোনো অনুচ্ছেদে, কোনো জায়গাতে, এই সংবিধানের কোনো জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু আছে। এই জায়গাতে আমাকে একজন লে পার্সন প্রশ্ন করবে। একেবারে সেদিন একজন প্রশ্ন করেছে যে আচ্ছা নিঝুম ভাই, আমি আপনার এই কথাটা ধরে নিচ্ছি যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, কিন্তু 5ই অগাস্টের মতো যদি পরিস্থিতি উদ্ভব হয় যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত নেই, এমপিজরা উপস্থিত নেই, সংসদ নেই, তখন তো একটা রাষ্ট্রকে চালাতে হবে। ওই সংসদ আমি চালাবো কেমনে, রাষ্ট্র আমি চালাবো কেমনে, এই প্রশ্ন অনেকেরই মাথাতে। যে তাহলে কি রাষ্ট্র চলবে না? হ্যাঁ, রাষ্ট্র চলবে, অবশ্যই রাষ্ট্র চলবে, কিন্তু সেই রাষ্ট্র চলবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে, রাইট পদ্ধতিতেই ওরা অ্যাপ্রোচ করেছিল, কিন্তু জিনিসটাকে তারা ফ্রড করে ফেলেছে। রাইট পদ্ধতির জায়গাটা কি?
রাইট পদ্ধতি হচ্ছে যদি এমন একটা ঘটনা ঘটে যেই ঘটনাটা আমাদের সংবিধানে নেই, সংবিধানে এই কথার উল্লেখ নেই বা সামথিং, তখন রাষ্ট্রপতি যেটা করতে পারেন, তিনি রেফারেন্স চান। মানে রেফারেন্স চানও আবার একটা আইনি টার্ম, একটা সাংবিধানিক টার্ম হয়ে গেল। একেবারেই কথ্য বাংলাতে হচ্ছে তিনি আসলে জানতে চাইবেন, যে কার কাছে জানতে চাইবেন? তিনি আদালতের কাছে জানতে চাইবেন। কোন আদালত? সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের কোন শাখা? অ্যাপিলেট ডিভিশন। অর্থাৎ আমাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ শাখাতে রাষ্ট্রপতি জানতে চাইবেন যে আদালত, এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা, এখন আমি কি করিব, আমি রাষ্ট্র চালাবো কেমনে? তখন অ্যাপিলেট ডিভিশন তার ক্ষমতা আছে একটি অ্যাডভাইস দেওয়ার, ডিক্টেট করা তার ক্ষমতা নাই। অর্থাৎ তিনি অ্যাডভাইস করতে পারেন যে ওকে, আমি আপনাকে অ্যাডভাইস করছি, প্রোভাইডেড এই অ্যাডভাইস করতে গিয়ে তিনি রাষ্ট্রপতির রেফারেন্সটাকে ফরমালি নেবেন, কাগজপত্র নথিপত্র কি কি প্রবলেম হয়েছেন তিনি লিখিতভাবে নেবেন, তিনি তার ফুল কোর্টকে এঙ্গেজ করবেন, অ্যাটর্নি জেনারেল আসবে, প্রতিপক্ষ আসবে, তারপরে আপনার ফুল কোর্ট হিয়ারিং হবে। ফুল কোর্ট হিয়ারিং এর পর আদালত একটা সিদ্ধান্ত দেবে। ওই সিদ্ধান্তটা রাষ্ট্রপতি মানতেও পারেন, আবার নাও মানতে পারেন, কিন্তু সেটা আলাদা কথা। মানবেন কি মানবেন না এটা আলাদা কথা। তো প্রথম ব্যাপার হচ্ছে, রাষ্ট্রপতি কি এই ধরনের কোন রেফারেন্স দিয়েছেন? না। উত্তর হচ্ছে না।